The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. আমাকে আমাদের ভাঙড়ের ভোটারের কাছে, ভাঙড়ের মানুষের কাছে অপারক হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। আমি আমার পেপারসপত্র আমি হাউসেও বলেছি আমার আছে, চাইলে আপনাদেরকে দিতে পারি। আমি কখন কোন কাজটা করার দরকার সবগুলি সেখানে আমি করেছি। দুর্ভাগ্যের বিষয়, বিইউপির গাইডলাইনে কিছু আছে যে আপনাকে 30%, 10% আপনার 30 লাখ টাকা করে দেবে, তার 10% ইউসি জমা দিলেই পরের 30 লাখ পাবেন। ইউসি না জমা দিয়ে আমাদেরকে আটকে রাখা হচ্ছে, ফলে তার পরের যে 30 টাকার যে কাজটা হবে সেটা আমরা করতে পারছি না। আমাদেরকে কাজ আটকে আবার ভাঙড়ে গিয়ে তৃণমূলের নেতারা বলছে, শাসক দলের নেতারা বলছে আপনাদের বিধায়ককে এত বছর জিতালেন, সে কাজ করতে পারছে না। কাজ তো আমি নিজে হাতে করতে পারবো না। আমার যেগুলো হবে, যেমন আমি বলেছি হাউসের মধ্যে, কোন শ্মশানে দাহ করার পরে যে স্নান করে তার একটা স্নান ঘাটের প্রয়োজন আছে ভাঙড়ে, তার প্রজেক্ট আমার দেওয়া আছে। মসজিদ শ্মশানে যাওয়ার রাস্তাতে লাইট নাই, ওই রাস্তাতে যাতে মসজিদ বা শ্মশান বা কবরস্থানে যাওয়ার রাস্তাতে লাইটের প্রয়োজন আছে, সেই প্রজেক্ট আমার জমা করা আছে। কোনো মন্দিরের পুজো কমিটি আছে যেখানে দুর্গা উৎসব হয়, তার অদূরেই সুন্দর বিউটিফিকেশনের জন্য কিছু একটা প্রজেক্ট জমা, এই ধরনের আমাদের প্রজেক্ট জমা দেওয়া আছে। তো এইগুলো আমি মানুষের স্বার্থে, ভাঙড়ের মানুষের সাথে করতে চাই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে সুকৌশলে আটকানো হচ্ছে। শুধু আমাকে নয়, আমার মতো অনেক বিধায়কদেরকে আটকানো হচ্ছে, যাতে এরা শাসক দল বলতে পারে তোমরা ওই বিধায়ককে জিতিয়ে কি করেছো, কাজ করতে পারছে না। আরে কাজ করতে পারার তো আমার হাতে ক্ষমতা নেই। আমার তো কাজ হচ্ছে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে আমি এই করতে চাই তাদেরকে জানিয়ে দেওয়া। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার যে আমি রূপায়ণকারী সংস্থা যাকে উল্লেখ করব তাকে দিয়ে বেডিং করিয়ে কাজটা তাকে বরাদ দেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার ক্ষেত্রে দেখছি সম্পূর্ণ উল্টো হচ্ছে। আমাকে ক্রমশ আমার টাইমকে কিল করা হচ্ছে। কিন্তু এত দিন পর কেন? আপনি 2021-এ জিতেছেন, এত দিন পর সামনে নির্বাচন, তাই না? মোটেও নয়, নির্বাচন একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কিন্তু আমাকে তো বিভিন্ন সময় ছলে কলে কৌশলে আমার টাইমটা কিল করেছে। আর আমার সাদা মনে কাদা নাই। আমি ভাবছিলাম এই করে দেবে, আজ করবে, কাল করবে, আজ করবে, কাল করবে, পঞ্চায়েত সমিতি আজকে করবে, কালকে করবে, এই করতে করতে করে দেবো, হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে, করে করে আমার সময় নষ্ট করেছে। আমি বাধ্য হয়ে পরিকল্পনা এবং পরিসংখ্যান দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব স্যারের কাছে চিঠি করলাম। চিঠি করার কোনো উত্তর এবং কোনো সুরাহা পেলাম না। 2-4 মাস গিয়েছে, তারপরে বাধ্য হয়ে আমি 23শে ডিসেম্বর আমি বিইউপির গাইডলাইন অনুযায়ী আমি এটা পরিবর্তন করলাম। কিন্তু আবার 2 মাস পরে আবার যার হাতে কাজটা তুলে দিতে চাইছে সেই আবার সে পঞ্চায়েত সমিতি, অর্থাৎ আবার হয়তো আমার আবার টাইম কিল হবে। এই দায়িত্বটা কে নেবে? আমার কাজ তো আমি গত 4 বছরের কথা বলছি, যে 3টে অর্থবর্ষে আমি তো জমা প্রত্যেকটা করেছি যে আমি এই 2 কোটি টাকার মতো এই কাজ করতে চাই, আমি 50 লাখ টাকার এই কাজ করতে চাই, আমি 30 লাখ টাকার এই কাজ করতে চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার সেই কাজটা করে দেওয়া হয়নি। গুটি কয়েক কাজ করেছে, তার মেটেরিয়ালস ঠিকঠাক নাই, তার নেম প্লেট ঠিক নাই, আর ইউসি দেয়নি। এতে সব থেকে বিইউপির কাজের সব থেকে সমস্যাটা হচ্ছে আপনার 10% ইউসি না দিলে পরের ল্যাডের টাকাটা আপনার জন্য আর রিলিজ হবে না। আর এই জায়গাটাই আমাকে আটকে রেখেছিল। তৃণমূল বিধায়কদের ক্ষেত্রে 2-1 জনের এই সমস্যা, যাদের সাথে আবার ওই ব্লক সভাপতিগুলোর সাথে, সমিতির সভাপতিগুলোর সাথে শাসক দলে একটু বনিবনা আছে, তাদের ক্ষেত্রে একই ডিস্টার্ব। আর বাকি বিরোধীদের অধিকাংশের ক্ষেত্রে, আর নওশাদ সিদ্দিকী তো টার্গেটেড, আপনারাই জানেন। তা আমার ক্ষেত্রে সব থেকে বেশি পেশা। রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। যেমন দেখুন না, হারাদনের 10টি ছেলে যেমন কমতে শুরু করে, বিজেপির এ রাজ্যের বিধায়কও কমতে কমতে 77 থেকে 65-তে দাঁড়িয়েছে। 26-এর নির্বাচন আসতে যতটুকু দেরি, এর মধ্যে আরও 5-10 জন যদি কমে যায় তাতেও অবাক হবার কিছু নেই। অবশ্য উপায়ও তো নেই। জনগণ এখন পাল্টিবাজদেরই পছন্দ করছেন। না হলে এককালের সিপিএম পুরো প্রতিনিধি তাপসী মণ্ডল 2016-তে শুভেন্দু বিরোধী লড়াই করে হলদিয়ায় সিপিএমের বিধায়ক হন। 2020-তে সেই শুভেন্দুর সঙ্গে দোস্তি করে 2021-এর নির্বাচনে বিজেপির বিধায়ক হন। 2016-তে এবং 21-এ
একবার সিপিএম এবং একবার বিজেপির বিধায়ক হওয়ার পর 26-এ যদি তিনি আবার টিকিট পেয়ে জিতে আসেন, তাহলে পাল্টু দিদি হিসেবে তিনি তো রেকর্ড করবেন। এর চেয়েও বড় খবর, সেদিন দুজনে মিলেছিল নবান্নে। হ্যাঁ, সোমবার নবান্নে হাজির হন প্রবল তৃণমূল বিরোধী ভাঙড়ের বিধায়ক, আইএসএফ নেতা ও শিবরাত্রির সলতে বিধায়ক নওশাদ সিদ্দিকী। সাক্ষাতের সময় 25 মিনিট। কি কথা বললেন তিনি? বৈঠকের পর বেরিয়ে এসে নওশাদ জানান, ভাঙড়ের প্রশাসনিক কাজে তার বিধায়ক তহবিলের টাকা খরচ করতে পারছেন না, সেই বিষয়ে এবং সংখ্যালঘু বাংলার মানুষদের কিছু অধিকার পূরণের দাবি জানাতে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তিত্বর কাছে এসেছিলেন। মুখ্যমন্ত্রীর আশ্বাস মিলেছে, কিন্তু বিরোধী দল বা মিডিয়া মানবে কেন? সিপিএমের সুজন চক্রবর্তী তো বলেইছেন, বিধায়ক তহবিলের টাকা খরচ নিয়ে 25 মিনিট ধরে কথা বলতে হয়, মুখ্যমন্ত্রীর এত সময় হাতে। তবে নওশাদ মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে ফিশ ফ্রাই খেয়েছিলেন কিনা সুজনবাবু কিন্তু সেটা জানাননি। ওদিকে আরেক গান্ধীবাদী রাতারাতি মনুবাদী হয়ে যাওয়া মুসলিম ইফতারে প্রার্থনা করা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী এখন কট্টর হিন্দু। তিনি আর মুসলমান ভোট প্রত্যাশা করেন না। বাংলাদেশের অনুপ্রবেশকারীদেরও তিনি আর বাংলাদেশি বলতে চান না, বলেন বাংলাদেশের মুসলমান। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর এখন রাজ্যের নিরাপদ আসন মেটিয়া বুরুজ, অর্থাৎ ফিরহাদ হাকিমের মিনি পাকিস্তানকেই তিনি চিহ্নিত করেছেন। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। একজন বিরোধী দলের বিধায়ক কি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন না? শুনুন সিদ্দিকী সাহেব মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের কি বললেন। শুনেছে, কাগজ দিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করেছে, উনি বুঝে নেওয়ার চেষ্টা করেছেন। 20-22 মিনিট আমাকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, উনি বুঝেছেন এবং আমাকে আশ্বস্ত করেছেন যে বিইউপির যে গাইডলাইন আছে তার বাইরে কোনো কাজ হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। দল প্রশাসনের কাছে আমি চিঠিটা দিয়েছি, স্বাভাবিকভাবে প্রশাসন কার কথাই চলবে আর বিতর্ক করবো না নতুন করে। আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে দিয়েছিলাম, ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের মাধ্যমে পঞ্চায়েত সমিতিতে এসেছিল। পঞ্চায়েত সমিতি কারা চালায়? এখন শাসক দলের আছে, তাদের হচ্ছিল। শাসক দলের একজন বিধায়ক আমার বক্তব্যটা বিধানসভার বাইরে যখন দিচ্ছিলাম শুনেছেন, শুনে আমার সাথে কথা বলার চেষ্টা করেছে। আমি কথা বলেছি যে উনি আমাকে বললেন যে ঠিক আছে, তোমার সাথে সত্যি একটা ইনজাস্টিস হচ্ছে, আমাদের সিএম ম্যাডাম এর বিরুদ্ধে এই ধরনের পক্ষপাতিত রাজনীতি করার পক্ষে নয়। আমি ঠিক আছে, তাহলে আমরা ব্যবস্থা করে দেন আমাকে তার কাছে পৌঁছানোর, আমার অভিযোগটা তার কাছে জানাই। উনি করে দিয়ে আমাকে 42 দিন জেল খাটিয়েছে, মাথায় 13টার উপরে কেস নিয়ে ঘুরছি, 4 বছর তো লড়ে যাচ্ছি, লড়ে না দাপটের সাথে লড়াই করে নিচ্ছি। আর 1 বছর আমার একটা পার্টির কিছু বাধ্যবাধকতা আছে, সেখানে তো আমি পার্টির ইন্টারনাল কথা তার প্রকাশ করতে পারি না। উনি করেছিলেন, উনি করবেন স্বাভাবিকভাবে, আমি কিন্তু আমার যেটা আমার কাছে থাকে। আসলে সিদ্দিকের উত্থান তো তার দাদা আব্বাস সিদ্দিকির হাত ধরে। সেই তিনি বলেছিলেন গত বিধানসভায় ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হবেন। তারপর 180 ডিগ্রি ঘুরে বলেন, ব্যক্তিগতভাবে আমার দলের অন্য লোক প্রার্থী হলেও আমি তো আসলে প্রার্থী, ঠিক যেমনটা মমতা ব্যানার্জি বলে থাকেন। অর্থাৎ ব্র্যান্ড সিদ্দিকির কথাই বলেছেন নওশাদ সিদ্দিকী। কিন্তু এই নওশাদ সিদ্দিকী একদা তার সাধন সঙ্গী বাম কংগ্রেসকে কি বলেছিলেন? এই দলে আরএসএস গোষ্ঠী জোট করতে দিল না। বেশ গুরুতর অভিযোগ। কি বলেছিলেন তিনি? সর্বোচ্চ দিয়ে লড়াই করব, ফিল্ডে থেকে আমি নমিনেশন করিয়ে সে জায়গায় আমাকে অব্যাহতি দিয়ে আমার লড়াইটাকে একভাবে রাখতে হবে। নওশাদ সিদ্দিকী কিন্তু কন্টেস্ট করছে, হয়তো নামটা মজনুল লস্কর। 7 পর্যন্ত সে নেমে গিয়েছিলাম, এখন তো এবার দেয়ালে পিঠ থেকে গিয়েছে। মুর্শিদাবাদের মতো সিটটাকে আমরা ছাড়তে প্রস্তুত হয়েছিলাম। কংগ্রেসের মধ্যে বা লেফটের মধ্যে তাদের অজান্তে আরএসএস ঢুকে বসে নাই তো, যারা চাইছে না পশ্চিমবাংলাতে তৃণমূল বা বিজেপি দুর্বল হোক। বাম কংগ্রেসে আরএসএস ঢুকে আছে, এই কথা বলার পর তেলে বেগুনে কিন্তু জ্বলে উঠেছিল বাম নেতৃত্ব, কংগ্রেস নেতৃত্ব। তারাও বা কি বলেছিলেন? যেহেতু তাকে বললো, আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি তো লড়াইয়ের ময়দানে আছি, সবার মুরুদ হয় না শেষ পর্যন্ত লড়াই ময়দানে থাকার। আমার জানা নাই আইসিএফের সঙ্গে কার কি অ্যালায়েন্স। আমাদের অ্যালায়েন্স ঠিক না, আমরা কিছু আসলে লড়বো, যেখানে পারবো সেখানে লড়বো, যেখানে পারবো না সেখানে লড়বো না, এটাই আমাদের অ্যালায়েন্স। আইএসএফের সঙ্গে আমি জানি, ওটা আমার সংসার। সদ্য সদ্য এই 2025-এর নতুন বছরের শুরুতেই এই আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী কি বলেছিলেন তৃণমূল সম্পর্কে? কিছু ব্যাপার না, দেখুন ইতিপূর্বে দেখবেন যেখানে যা ঝামেলা, যা লড়াই, ম্যাক্সিমাম
শাসকে হচ্ছে। বকটিয়ার কথা আমরা ভুলে যাচ্ছি, প্রায় 11-12 জন মারা গেল। কে খুন করেছে আর কারা খুন হলো? সে তৃণমূল খুন করলো, তৃণমূলের লোককে। সারা রাজ্যে দেখুন, ভাঙড়ে দেখুন, শওকত বাহিনী আরাবুল বাহিনীর মধ্যে লড়াই কি হচ্ছে, সব একসাথে ওই শুধু করে কামে খাওয়ার লড়াই। এটা আদর্শগত লড়াই নয় এটা। আর এখনও যারা তৃণমূল করছেন, তৃণমূলের ছত্রছায়াই থেকে যারা ভাবছেন সেফ আছি, তাদের বলবো দেখুন একটু আপনার দলের লোকের দ্বারা আপনার দলের লোকেরই খুন হচ্ছে। এই দলকে যত দ্রুত সম্ভব বিসর্জন করুন। আসুন সুষ্ঠু সমাজ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসতে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে সমস্ত বিষয়ে যদি উন্নতি চান, তাহলে এই দলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিসর্জন দিন। এই বিষয় নিয়ে দিগদর্শন কথা বলেছে রাজ্য কংগ্রেসের সংখ্যালঘু সেলের সম্পাদক ও মুখপাত্র তরুণ আইনজীবী আশফাক আহমেদের সঙ্গে। কি প্রতিক্রিয়া তার শুনুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, আশফাক আহমেদ সাহেব বলছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার, আমি দিগদর্শন থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছি। নমস্কার নমস্কার নমস্কার, ভালো আছেন তো? ভালো আছি। আজকে দিগদর্শন চ্যানেলে আপনাকে আমরা একটু অডিওতে নিয়েছি ফোনে। ওকে ওকে। তার কারণ হচ্ছে যে আজকের সদ্য খবর, অর্থাৎ সোমবার 10ই মার্চ, আজ নবান্নে দেখা করলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। দেখা করার যেটা মূল কারণ উনি বলেছেন, সেটা বলেছেন যে তার যে বিধায়ক তহবিলের টাকা, সেটা ঠিক মতন ভাবে খরচা করতে পারছেন না, প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন না। সুতরাং তাদের মানুষের যে দাবি দাবা আছে তার এলাকার এবং বাংলার যে মুসলিম সমাজ, তাদের যেসব দাবি দাওয়াগুলো রয়েছে বা পরিকল্পনার ব্যাপারগুলো রয়েছে, সেগুলো কিছু রূপরেখা তিনি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী নাকি তাকে বলেছেন যে তুমি চিন্তা করো না, পরিকল্পনা মতন আমি এই আমাদের সংখ্যালঘু বাঙালি ভাই বোনদের জন্য আমার যা যা করার আমি সমস্ত কিছুগুলো করব। সেটায় আশ্বস্ত হয়ে ফিরে এসছেন নওশাদ সিদ্দিকী। কিন্তু এই জানুয়ারি মাসে যদি তার কতগুলো বক্তব্য দেখি, তাহলে সেখানে দেখেছি তার প্রবল তৃণমূল বিরোধিতা, প্রবল অভিষেক বিরোধিতা। সেই জায়গা থেকে আজকের এই জায়গায় পৌঁছে আপনি যেহেতু একজন আইনজীবী, শুধু আইনজীবী বলবো না, তার সঙ্গে আশফাক আহমেদের পরিচয় হচ্ছে কংগ্রেসের সংখ্যালঘু সেলের সম্পাদক এবং একজন স্পোক্স পারসন। আপনি এটা কি বলবেন? দেখুন, রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব বা সম্ভব বলা খুব কঠিন কর্ম। রাজনীতিতে সবকিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব হতে পারে না। যদি শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন হতে পারে, তো যে কেউ তৃণমূলেও জয়েন হতে পারে। এটা নিয়ে খুব বেশি মানে অ্যানালাইজ করার বিষয় নয়। কিন্তু না, আপনাদের ডকুমেন্ট তো মানুষ ভুইয়া তৃণমূলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম, সে তৃণমূলে গেছেন, এসছেন, যাচ্ছেন। এটা ভারতীয় রাজনীতির একটা বর্তমানে রাজনৈতিক এপাং অপাং ছপাং, এটা একটা বর্তমান হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যতদূর নওশাদ সিদ্দিকীর সম্পর্কে আমি যা মিডিয়ার মাধ্যমে খবরে জানতে পারলাম, আমার নওশাদ সিদ্দিকী ভাইয়ের সাথে কথা হয়নি, কিন্তু যতটুকু পরিচয় এবং যতটুকু জানা যে নওশাদ সিদ্দিকী অনেকদিন জেল খেটেছেন তৃণমূলের অত্যাচারে। তারপরে অনেকগুলো মামলা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূলের দ্বারাই, তৃণমূলের আশ্রয়ে, তৃণমূলের অনুপ্রেরণায় অনেক মামলা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এবং নওশাদ সিদ্দিকীর দলের অনেক কর্মীদের বিরুদ্ধে, কিছু কর্মীর পক্ষে আমি আইনজীবী হিসেবে মামলাও লড়েছি। তো সেখান থেকে আমি যদি বলতে চাই যে নওশাদ সিদ্দিকীর একটি নিজের পার্টি আছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তো সেইখান থেকে নওশাদ সিদ্দিকী আমার মনে হয় না যে ওনার যাওয়ার কোনো চান্স আছে, কারণ নিজের পার্টি থাকা অবস্থায় উনি তৃণমূলে কখনো যাবেন না। হাজার হাজার কর্মী যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য কাজ করছে, এটা নতুন রাজনৈতিক দল, একটা নতুন রাজনৈতিক বিচারধারা নিয়ে এসে তা সারা বাংলা জুড়ে যেভাবে কাজ করছে, আমার ব্যক্তিগত মতামত এটাই যে নওশাদ সিদ্দিকী
হয়তো দেখা একটা সৌজন্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে একজন বিধায়ক দেখা করতে যাবেন, এতে কোনো কিছু প্রবলেম হওয়া কারো দরকার উচিত নয়। অনেক সময় অনেক সময় বিরোধী দলনেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বা বিভিন্ন কোঅর্ডিনেশনের বিষয়ে মিটিং হয়, মিটিং না হওয়ার নয়, এবং বিভিন্ন সময় অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে মিটিং হতেই পারে। সেটা নিয়ে খুব বেশি আমার মনে হয় ভাবনা বাংলার মানুষদের বা সাংবাদিক মিডিয়া বন্ধুদের যে হচ্ছে, খুব স্বাভাবিক। যদি একটা হঠাৎ করে কিছু নতুন ঘটে তো মানুষের একটা স্বাভাবিক সন্দেহ জাগে। কিন্তু নওশাদ সিদ্দিকীর মতন ব্যক্তি সে দ্বারা উঁচু করে লড়াই করছেন ময়দানে, আমার মনে হয় না উনি নিজের পার্টিকে ধূলিসাৎ করে দিয়ে, বিলীন করে দিয়ে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়ে এবং তৃণমূলের এত অত্যাচারের পরেও উনি তৃণমূলে জয়েন করবে, এটা আমার মনে হচ্ছে না। বাকি ভবিষ্যৎ বলবে। সম্ভব অসম্ভব কিছুই বলা যায় না রাজনীতিতে। রাজনীতিতে সবকিছুই পসিবল, সবকিছুই সম্ভব। আশফাক সাহেব, আপনার কাছে আমার যেটা বলার প্রশ্ন, আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে আপনি এতটা জোর দিয়ে বলছেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলটা ছেড়ে তৃণমূলের সঙ্গে উনি যাচ্ছেন না, তুলছেন না, কিন্তু যদি আপনি সাংবিধানিক জায়গা থেকে দেখেন, নির্বাচন কমিশনের হিসেব থেকে দেখেন, ওনার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির নাম রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি। সেগুলোর কিন্তু কোনো সিম্বল বা কোনো আইনত ভোটে দাঁড়ানোর যে ব্যাপারটা, সেটা কিন্তু একটা রহস্যময় জায়গায় আছে আজকের দিনে দাঁড়িয়েও। তার সঙ্গে সঙ্গে অধীর চৌধুরী, আপনাদের যিনি পূর্বতন সভাপতি ছিলেন, তিনি কিন্তু এই আগেরবার যখন জোট হয়েছিল তখনও কিন্তু বিরুদ্ধে ছিলেন আইএসএফ এর সঙ্গে জোট হওয়ার ব্যাপারে। আপনার মনে আছে নিশ্চয়ই, ব্রিগেড প্যারেডের মিটিং এ উনি যখন বক্তব্য রাখছিলেন, সেলিম সাহেব তার হাত থেকে তাড়াতাড়ি মাইকটা নিয়ে ওনাকে একটুখানি অভ্যর্থনা জানাবেন বলে, মানে সেলিম সাহেব হয়তো ভেবেছিলেন যে মুসলিম ভোটটা আর ভাগ হচ্ছে না, সমস্তটাই বাম এবং এই সংযুক্ত মোর্চাতেই থাকবে, যার জন্য তাকে একটু গুরুত্ব দেওয়া দরকার বলে অধীর চৌধুরীর হাত থেকে মাইকটা কেড়ে নিলেন। পরবর্তীকালে অধীর চৌধুরীকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, তখনও কিন্তু অধীর চৌধুরী বলেছিলেন যে আমরা কোন রকম আমাদের সঙ্গে কোন রকম জোট টোট কিছু তৈরি হয়নি, আমরা যেখানে যেখানে শক্তিশালী সেখানে সেখানে পার্টি দেবো, যেখানে যেখানে নই সেখানে সেখানে দেব না। আইএসএফ কে নিয়ে বামফ্রন্ট কি করবে না করবে এটা তাদের ব্যাপার। তা ভোটের আগেই কিন্তু বোঝা গিয়েছিল যে আইএসএফ নিয়ে অধীর চৌধুরীর কোনো বিশ্বাসযোগ্যতা ছিল না। তো আপনার কথা থেকে মনে হচ্ছে যে আপনার স্থির বিশ্বাস যে আইএসএফ তার দল বা তার রাজনৈতিক যে আদর্শ সেটা ত্যাগ করে তৃণমূলে যাচ্ছেন না। একদম। দেখুন, আমি শুরুতেই আপনাকে বলেছি সম্ভব সবকিছু। রাজনীতি তো, রাজনীতির মধ্যে নীতিশ কুমারের যেমন ঠিক নেই, যেমন বিজেপিতে যায় বা নাইডু, এরকম রাজ্যেও কোনো ঠিক নেই। সমীকরণ পাল্টাতেও পারে, সমীকরণ হতে পারে, কিন্তু আপাতত দৃষ্টিতে আমার মতামত যেমন, আমি এটা বলছি নওশাদ সিদ্দিকী বর্তমানে, আপনাকে একটু থামাচ্ছি, মাফ করবেন, সেটা হচ্ছে যে আপনাদের দলের গণিত চৌধুরী হচ্ছেন একটি বটবৃক্ষ। অবশ্যই এই গণিকান চৌধুরী কিন্তু কখনোই হিন্দু মুসলিম ভাগাভাগি করে দেখেননি মালদাতে। এখানে তার পরিবারের মৌসুম নূর কংগ্রেস থেকে যে চলে যাবে তৃণমূলে, এটা কি আপনি ভেবেছিলেন? না, আমরা কখনোই ভাবিনি। সুতরাং এই ক্ষেত্রে যে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এই বিষয়টাই জোর দিচ্ছেন। আবার পাশাপাশি এটাও বলছেন রাজনীতিতে সবই হয়। তাহলে রাজনীতি যদি সবই হয়, সেখানে যদি আদর্শ বলে কোনো ব্যাপারটা না থাকে, একটা ইজমের ওপর যদি বিষয়টা না থাকে, সেটাকে আপনি কি করে মানে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার কাছে তুলে ধরবেন? এভাবেই কি রাজনৈতিক লোকেদের জন্য সাধারণ মানুষদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাচ্ছে? বর্তমানে রাজনীতি, বিচারধারার রাজনীতি একেবারেই নিম্ন স্তরে চলে গেছে। বিচারধারা বলে আর রাজনীতিতে এখন বর্তমানে রাজনৈতিক নেতাদের জন্য কিছু নেই। রাজনৈতিক নেতাদের কাছে এখন শুধুমাত্রই হচ্ছে ব্যক্তি স্বার্থই সবকিছু। তো ব্যক্তি স্বার্থের কারণে যদি কেউ কোনো কিছু করে, সেটা বিচারধারার দোষ দিলে তো আর হবে না। যদি কংগ্রেস পার্টি, জাতীয় কংগ্রেস একটা বটবৃক্ষ, এখান থেকে অনেক কিছু
আপনি দেখলেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি পর্যন্ত এই বৃক্ষেরই একটা কোথাও না কোথাও এখান থেকে ওনার উঠে এসেছেন উনি। তো এই আপনি আবার দেখবেন বিজেপিতে, ভারতীয় জনতা পার্টির বহু মিনিস্ট্রিতে কংগ্রেসেরই প্রাক্তন লিডার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে মিনিস্ট্রিতে আছে, এবং ইভেন জগদীপ পাল ওয়াকাব বোর্ডের যে জেপিসির যেনাকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির ওয়াকাব বিলকে নিয়ে যেটা কমিটি তৈরি হয়েছিল, জগদীপ পাল চেয়ারম্যান ওনাকে করা হয়েছিল। ভারতীয় জনতা অর্থাৎ বিজেপি ও কেন্দ্র সরকার করেছিল, সেই জগদীপ পালও কংগ্রেসে ছিলেন। তো এই জন্যই আমি বললাম যে রাজনীতিতে কোনো কিছু ঠিক নেই। নওশাদ সিদ্দিকী যাবে কি যাবে না, সে তার যতটা উত্তর এখন পর্যন্ত ওনার মনে হচ্ছে না যে উনি যাবেন। হ্যাঁ, এই এখনো আপনি যেটা রেজিস্ট্রেশনের কথা বললেন, আশা করি উনি আইনি প্রক্রিয়া করবে। আমিও জানি সেই বিষয়টা, যে আইনি প্রক্রিয়া হঠাৎ করে উনি ওই পার্টি করতে গেলেন তো বলেই মজলিস নামের ওটা একটা বিহারের একটা নিতে হয়েছে ওনাকে, কিন্তু পরে উনি রেজিস্ট্রেশনটা করার প্রক্রিয়ায় আছে যতদূর আমি জানি। এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি সেই সম্পর্কে কোনো তথ্য ইসিআই ইলেকশন কমিশনের কোনো ডেটা পাওয়া যায়নি, কিন্তু উনি সেটা করছেন, ওনার প্রসেসে আছেন, বা ওনার যারা লিগাল টিম আছে সেটা ওনারা ভালো করে বলতে পারবেন। কিন্তু যখন এই পার্টি ঠিক আছে রেজিস্ট্রেশন হয়নি, কিন্তু এই পার্টির যে খ্যাতি সেটা বাংলা জুড়ে ছড়িয়ে গেছে। হ্যাঁ, পার্টির একটা কোথাও না কোথাও একটা জায়গা করে নিয়েছে। ঠিক আছে, অধীরদা সেটাকে গুরুত্ব দেয়নি সেই সময়, কিন্তু কোথাও না কোথাও জায়গা করে নিয়েছে। তো সেই জায়গাটার দিক দিয়ে বলেই না তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে দেখা করছেন বা 20-15 মিনিট টাইম দিচ্ছেন। এই টাইম দেওয়াটা, সময় দেওয়াটা মানে গুরুত্ব আছে। রাজনীতিতে গুরুত্ব না থাকলে কেউ কাউকে পাত্তা দেয় না, কেউ কাউকে টাইম দেয় না। তো সেখান থেকে আমি বলবো যে সাংবাদিক বা আপনাদের যে ধারণা বিশ্লেষণ সেটা ভুল নাও হতে পারে। ভবিষ্যতে উনি ওনার মধ্যে রেখেছেন কি করবেন না করবেন, কিন্তু আপাতত দৃষ্টিতে উনি যতটুকু বলেছেন, ওনার আমি একটা শুনলাম সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করলেন যে আপনি কি যাবেন, বললেন না আমার তো নিজের একটা পার্টি আছে, আমি সেই রাজনৈতিক দলের চেয়ারম্যান। 2021 সাল থেকে 21 জানুয়ারিতে এই রাজনৈতিক দলটা ঘোষণা করা হয়েছিল, কিন্তু এখনো নিবন্ধনের কাজটা আছে। তো সেখান থেকে আমি দেখবো যে রাজনীতিতে সবকিছুই সম্ভব, কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না যে নওশাদ সিদ্দিকী তৃণমূলে যোগদান করবে। কিন্তু 2026-এর আগে আমরা বহু ঘটনা দেখবো যেগুলো আমাদের ধারণার বাইরেও হতে পারে। কিন্তু ইতিমধ্যে 2021-এর কথাই যদি আমি বলি, যে আগে বিধানসভা নির্বাচনের সময় তখন যখন এই নওশাদ সিদ্দিকী কিন্তু বলেছিলেন যে আমি অভিষেকের ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াবো। পরবর্তীকালে সেখান থেকে তিনি সরে এলেন, অন্য একজনকে দাঁড় করালেন। আবার মমতা ব্যানার্জির সুরেই সুর মিলিয়ে বলেছেন যে ক্যান্ডিডেট অন্য কেউ হতে পারে, কিন্তু প্রার্থী আমিই থাকবো। যেটা মমতা ব্যানার্জি বলেন যে ক্যান্ডিডেট অনেকে থাকতে পারে, কিন্তু আমি ভোট চাইছি, মমতা ব্যানার্জি ভোট চাইছি, তেমনি নওশাদ সিদ্দিকীও ভোট চাইছেন। এটা সেখানে দাঁড়িয়ে কিন্তু উনি দুটো মারাত্মক কথা বলেছিলেন। এই যে জোটটা হলো না, তার অন্যতম কারণ হচ্ছে বাম এবং কংগ্রেসের মধ্যে আরএসএস এর লোকজন ঢুকে আছে, যার জন্য আমাদের জোটটা সম্ভব হলো না। তাহলে সেই ইঙ্গিত কি অজিত চৌধুরীর ওপরে পড়তে পারে? এখন কি মনে হয় শুভঙ্কর বাবু এসছেন, তাহলে কি আর এই আরএসএস এর যে তকমাটা কংগ্রেসের উপর চাপিয়েছিলেন অধীর বাবু থাকাকালীন, সেটা কি সরে যাচ্ছে? সিনেমাতে চান্স আছে কিছু? আপনি যথার্থ বিশ্লেষণ করেছেন এবং খুব ভালো আপনি প্রশ্ন করেছেন। দেখুন, আরএসএস এর ব্যাপারটা যে আছে, সব দলেই আরএসএস এর বিচারধারা একটু না একটু ঢুকে আছে, এটা বাস্তব সত্য। এবং আমাদের জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ নেতা, আমাদের লিডার অফ অপোজিশন এবং আমাদের রাজনৈতিক শক্তি, উনি হচ্ছেন রাহুল গান্ধীজি। তো রাহুল গান্ধীজি স্বয়ং আমাদের এক মিটিংয়ে, অনলাইন মিটিংয়ে আমাদের এক ভার্চুয়ালিতে বলেছিলেন যে आरएसएस का बंदा जो जो है पार्टी में और निकल जाए। दैट मीन्स
আরএসএস এর বিচারধারার কিছু কিছু লোক এই আমাদের কংগ্রেসের মধ্যে কংগ্রেসকে শেষ করে দেওয়ার জন্য আছে। এবং রিসেন্টলি গুজরাটের ইলেকশনে বলেছেন রাহুল গান্ধীজি যে ইলেকশনে বলছে গুজরাটের একটি सभाয় उन्हें बोलेছেন যে अगर कोई बीजेपी का विचारधारा या आरएसएस का विचारधारा का आदमी है तो उन 40-50 को निकालने में हमें दया नहीं करना चाहिए, उनको निकालने से पार्टी अगर अच्छा होता है। এর মানে রাহুল গান্ধীজি বলছেন যে আরএসএস এর লোক কংগ্রেসকে খাচ্ছে, কংগ্রেসকে সত্তায় শক্তিশালী হতে দিচ্ছে না, ভিতর থেকে মারছে। এটা সত্যি কথা, আর এটা আমরা এর বিরুদ্ধে লড়াই লড়বো। কিন্তু যতদূর পশ্চিমবঙ্গ কংগ্রেসের ক্ষেত্রেই সেখানে দু একটা লোক থাকতেই পারে, কিন্তু আমাদের যারা সর্বোচ্চ নেতৃত্ব দিচ্ছেন, যারা সভাপতি, অজিত দা যেমন সভাপতি ছিলেন, আমাদের শুভঙ্কর সরকার সভাপতি আছেন, তো ওনারা এই নেতৃত্বগুলো কিন্তু আমরা খুব বেছে আমাদের হাইকমান্ড সিদ্ধান্ত নেই। তো সেখান থেকে আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি যে আমাদের উচ্চ নেতৃত্বে আরএসএস এর লোক নেই, কিন্তু হ্যাঁ কিছু কিছু জায়গায় হতে পারে, সেগুলো আইডেন্টিফাই যথার্থ আমাদের হাইকমান্ড করছেন এবং সেগুলোকে আস্তে আস্তে ঠিক করা হচ্ছে। বাকি আমি নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর ওই কথায় আমি একেবারে একমত নয় যে একদম আরএসএস চালাচ্ছে না। কংগ্রেস জাতীয় কংগ্রেসের বিচারধারায়, গান্ধীবাদী বিচারধারার, গান্ধী, নেহরু, বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ এবং এই কংগ্রেসী বিচারধারার মানুষ, তারাই এই পার্টিকে চালাচ্ছে, তারাই এটা এখনো গান্ধী পরিবারের হাতে আছে, রাহুল গান্ধীজির হাতে আছে, সোনিয়া গান্ধীজির হাতে আছে, আমাদের সভাপতি সর্বভারত মল্লিকার্জুন খার্গেজি আছেন। তো এইরকম ভাবে আমাদের গান্ধী বাদে চলছে, আরএসএস বাদে কংগ্রেস কখনোই চলে না। হতে পারে আরএসএস ঢুকিয়ে রাখার চেষ্টা করে কংগ্রেসকে শেষ করার, সেটা আমরা আইডেন্টিফাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আস্তে আস্তে বের করে দিয়েছি বা বের করার প্রসেসে আছে। কিন্তু আশফাক সাহেব, আপনাকে একটু মনে করাই, যদি কংগ্রেসের আপনি পুরনো ইতিহাস দেখেন, কংগ্রেস সৃষ্টি মুহূর্তের কথা যদি বলি, সেই সময় কিন্তু আরএসএস এর সঙ্গে তো একটা ভালো সম্পর্ক কংগ্রেসের ছিল। মানে সেই ভাইরাস যে আজকে নতুন ঢুকেছে আপনার, এটা কিন্তু নয়। ইতিহাস বলছে আরএসএস ভাইরাস কংগ্রেসের সঙ্গে কিন্তু প্রথম দিকে ভালোই ছিল, খারাপ একটা ছিল না। প্রণব মুখার্জি পর্যন্ত নাগপুরে পৌঁছে গেছেন পরবর্তী সময়ে, ঠিক আছে? তা এই ঘটনাগুলো ঘটেছে, সুতরাং সিদ্দিকীর অভিযোগটাকে আপনি উড়িয়ে দিতে চাইছেন, ঠিক আছে, কিন্তু এইগুলো কিন্তু প্রমাণ আছে যে না, আরএসএস সঙ্গে কংগ্রেসের জাতীয় নেতৃত্বের একটা ভালো সম্পর্ক কিন্তু প্রথম দিকে ছিল। এবং আপনি ভালো করে জানেন যে প্যাটেল এক সময় বিরোধিতা করার পরেও কিন্তু গান্ধী হত্যার পর পরবর্তীকালে কিন্তু তার অভিযোগ ফিরিয়ে নিয়েছিলেন। আবার এদিকেও আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি, যিনি আজকে আরএসএস এর বিরোধিতা বা বিজেপির বিরোধিতা করছেন, তিনিও এক সময় বলেছিলেন যে আরএসএস এও কিছু ভালো ভালো লোক আছে, কথা তিনিও বলেছিলেন। তা আমি সে কথা ছেড়ে দিচ্ছি, তাদের তৃণমূলের কথা তৃণমূলকে জিজ্ঞেস করব। এখন যেহেতু আপনি কংগ্রেসের সংখ্যালঘু সেলের একজন নেতা এবং সম্পাদক, আপনাকে আমার বলার ব্যাপার সেটা হচ্ছে যে সিদ্দিক সাহেব এর যে আইএসএফ করে দলটা তৈরি করতে হলো, এর ভ্যাকুমটা কি কংগ্রেসের সংখ্যালঘু সেল বা সিপিএম এর সংখ্যালঘুদের সম্পর্কে পরিকল্পনার এইগুলোর কোনো অভাবের যে একটা ফাঁক, সেই ফাঁকের জায়গা থেকেই কি এই গোষ্ঠীটা একটা বিদ্রোহী গোষ্ঠী এইভাবে তৈরি হয়ে আলাদা দল তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করলো? আপনারা কি করলেন তাহলে? বাম বা কংগ্রেস, আপনি তো কংগ্রেসের কথাই বলুন, কংগ্রেস কি করলো তাহলে সংখ্যালঘু ছেলেদের জন্য? দুটো আপনার এখানে পর্যালোচনা আছে। প্রথমে আরএসএস এর সাথে কংগ্রেসের যে সম্পর্ক কথা বলছেন, ঐতিহাসিক ভাবে কংগ্রেস ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরস্পরের কিন্তু বিরোধী রাজনৈতিক আদর্শের অনুসারী। কংগ্রেস একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল হিসেবেই পরিচিত, আর পক্ষান্তরে আরএসএস হিন্দুত্ববাদী আদর্শ, মনোবাদী আদর্শ। তা সত্ত্বেও বিভিন্ন সময়ে কংগ্রেস ও আরএসএস এর মধ্যে কিছু ইস্যুতে বলতে পারেন
হয়েছে, মানে স্বাধীনতার পূর্ববর্তী বা পরবর্তী সম্পর্ক যদি বলেন, মহাত্মা গান্ধীর হত্যার পর কংগ্রেস আরএসএস কে নিষিদ্ধ করেছিল 1948 সালে। 1975 সালের জরুরি অবস্থার সময় আরএসএস কংগ্রেসের বিরোধিতা করেছিল, কিন্তু জরুরি অবস্থার পর জনতা পার্টির সরকারের কিছু প্রাক্তন কংগ্রেস সদস্য আরএসএস সংশ্লিষ্ট নেতা একসাথে কাজ করেন। সেখান থেকেই একটু আধটু কিছু কিছু মানে যেমন ইন্দিরা গান্ধী আরো আগে আপনাকে আমি বলি, আরো আগে প্রথম দিকে কিন্তু আরএসএস এর অনেক নেতাই কিন্তু কংগ্রেসে ছিলেন, পরবর্তীকালে কংগ্রেস ছেড়ে আরএসএস এ এসছেন। আমি স্বাধীনতার আগের কথা বলছি আমি। আচ্ছা ঠিক আছে, সেখানে আমি না বিচারধারাটা বিরোধী পরস্পর। 1971 সালের যুদ্ধের সময় আরএসএস প্রধান, শুনুন আমি একটা সোজা আমি হিসেব বলে দিচ্ছি। আরএসএস চায় গান্ধী পরিবারকে আরএসএস এর সর্বোচ্চ ক্ষমতা থেকে সরিয়ে দিতে। যতদিন গান্ধী পরিবার আরএসএস এর বলছি কংগ্রেসের সর্বোচ্চ ক্ষমতায় আছে, আরএসএস এখানে নাক গলাতে পারবে না। যেদিন গান্ধী পরিবারের হাত থেকে এই পাওয়ারটা ছিনিয়ে নিতে পারবে, কংগ্রেস ও আরএসএস এর পরিণত হওয়ার একটা স্বপ্ন কিন্তু আরএসএস দেখে, কিন্তু এটা কোনোদিনই হবে না। গান্ধীবাদী আদর্শ আরএসএস ছাড়বে না, কংগ্রেস ছাড়বে না, এবং আরএসএস কে কংগ্রেসকে দখল করতে দেওয়া যাবে না, বরং আরএসএস এর বিচারধারার আমরা কাউন্টার করব। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের নওশাদ সিদ্দিকী ভ্যাকিউমটা কোথায় খেয়েছে শুনুন। কংগ্রেসের সংখ্যালঘু সেল আছে, আমরা দীর্ঘ আন্দোলন করেছি, আমরা সংখ্যালঘুদের যেখানে অত্যাচার হয় আমি নিজে ব্যক্তিগতভাবে এবং আমাদের পুরো টিম আমরা বিভিন্ন জায়গায় যাই এবং তাদের সাহায্য করি। বিভিন্ন বড় বড় ঘটনা সাক্ষী, যেখানে আমরা মুখ্যমন্ত্রী সরকারকে ঝুঁকতে তাদেরকে বাধ্য করেছি, তাদেরকে অধিকার অন্যায়টাকে অন্যায় এবং ন্যায় দিতে আমরা সাহায্য করেছি। আপনাকে আবার থামাচ্ছি, একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি যে কথাগুলো বলছেন সাহায্য করেছে সেটা আলাদা, কিন্তু একটু বিজেপিকে লক্ষ্য করে দেখুন, আরএসএস কে লক্ষ্য করে দেখুন, তারা কিন্তু প্রথম থেকেই ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে সত্যি হোক মিথ্যে হোক বিকৃত হোক যাই হোক, এমন করে একটা বিভাজন হিন্দু মুসলিমে যেটা আগে এত ছিলই না সেটাকে কিন্তু তারা সাকসেসফুলি তৈরি করতে পেরেছে, এটা অস্বীকার করবেন না। কিন্তু আপনারা শেষ করতে দিন আমাকে, সেখানে পশ্চিমবাংলার সংখ্যালঘু সেল কংগ্রেস আজকে যদি বেগম রোকেয়া সম্বন্ধে কিংবা সখারাম গণেশ দেউস্কার, যিনি বলে গেছেন যে মুসলিমদের হাতে অত্যাচারিত হয়ে নিম্নবর্ণের হিন্দুরা মুসলিম হয়নি, এই ধরনের ইতিহাসে অনেক মুসলিম ব্যক্তি রয়েছেন, আমি বাঙালি মুসলিমের কথাই বলছি, বাংলার কথাই বলছি, আপনারা এই ইতিহাসগুলো কিন্তু এই সংখ্যালঘু বাঙালি সম্প্রদায়ের কাছে তুলে ধরেননি। সংস্কৃতিগত জায়গা থেকে তাদের মধ্যে যে বোধ বা চেতনা, এইগুলো আনবার কোনো ধারাবাহিক যে পরিকল্পনা, সেগুলো কিন্তু কংগ্রেসের মধ্যেও পাইনি, বিজেপি সিপিএম এর মধ্যেও পাইনি। আমার মনে হয় যেহেতু সংসদীয় রাজনীতির মধ্যে আপনারা রয়েছেন, সেখানে আপনারা ভাবছেন যে মুসলিম পক্ষের হয়ে কিছু কথা বলতে গেলে হয়তো হিন্দু ভোট কেটে যেতে পারে, আবার হিন্দু ভোটের হয়ে যদি কথা বলতে যাই মুসলিমকে, তাহলে মুসলিম ভোট কেটে যেতে পারে। এই সংসদীয় রাজনীতির যে ঘেরা টোপে আপনারা বা বামেরা পড়ে থাকায় আসলে আরেকটি বিদ্রোহী সংখ্যালঘু সম্প্রদায় তৈরি হয়েছে। আরে আমরা তো ভেবেছিলাম কংগ্রেসেই তো ছিল সংখ্যালঘু সম্প্রদায়, এক সময় বামে চলে এলো, সেই বাম থেকে পুরো ঘুরে গিয়ে তৃণমূলে চলে গেল কেন? সে তো আপনাদেরই ব্যর্থতা। আজকে নওশাদ সিদ্দিকীকে নিয়ে আলোচনা করতে হচ্ছে কেন? উনি তো কালকের যোগী, এই দুদিন হলো উনি রাজনীতির মধ্যে এসছেন, ভালো করে সংসদীয় রাজনীতিটাও এখনো বুঝে উঠতে পারেননি আমার ধারণা, দীর্ঘ 42 বছর সাংবাদিকতা করার পর। কারণ ওনার যেসব বক্তব্য আমি দেখেছি, আজকে যা বলেছেন কালকে যা বলেছেন, কোনো পরিণত কথাবার্তা তার মধ্যে আমরা পাইনি। ওকে, এই ভ্যাকুম জায়গাটা আপনারা ছেড়ে দিয়ে আজকে কেন এই অবস্থা আপনাদের বা বামেদের হতে যাচ্ছে? বামেদের কথা আপনাকে জিজ্ঞাসা করে লাভ নেই, আপনি কংগ্রেসের কথাটাই বলুন যে কেন এই নওশাদ সিদ্দিকী আপনাদের বিকল্প জায়গাটা নিয়ে নেওয়ার কিছু জায়গার চেষ্টা করেছে, কিছু অংশে সফলও হয়েছে। উত্তরবঙ্গের দিকেও যদি তাকাই, বলুন। না, উত্তরবঙ্গে একেবারেই সফল হয়নি। উত্তরবঙ্গে সংখ্যালঘু ভোট এবং সংখ্যালঘুদের আস্থা ভরসা জাতীয় কংগ্রেসের সঙ্গে আছে, এবং এটা ভোটের মাধ্যমে দক্ষিণবঙ্গের ভোটে এবং উত্তরবঙ্গের বিভিন্ন বিধানসভায় আমরা লিড দিয়েছি, সেটার মাধ্যমে প্রমাণিত। এবং উত্তরবঙ্গে আইএসএফ এর কোনো কিছু ছাপ বা কিচ্ছু নেই। এটা যাহা দক্ষিণবঙ্গে ফুরফুরা শরীফ বলে যে দরবার, ওই দরবারে ভক্তগণ যেখানে যেখানে আছে,
ওইখানে আশেপাশে মানে এই আইএসএফ এর কিন্তু কিন্তু আসফাক সাহেব এবং বলছেন মালদহ দক্ষিণ বরাবর কংগ্রেসের শক্ত ঘাঁটি। মালদহের 5টা বিধানসভার মধ্যে 3টিতে 1 নম্বর থেকেছে বিজেপি, অন্য দুটোতে আপনারা কংগ্রেস। বিজেপি ঠিক আছে, তৃণমূল নিয়ে নিয়েছে। তাহলে আপনি বলছেন যে উত্তরবঙ্গে কংগ্রেসের ভোট ব্যাংক অটুট রাখতে পেরেছেন? না না, আমি আইএসএফ এর কথা বলছি যে আইএসএফ ওখানে পারেনি, কংগ্রেসের মধ্যেই আছে সংখ্যালঘুদের আস্থা। আইএসএফ এর ওখানে কিছু নেই, আইএসএফ দাঁড় করিয়ে ছিল, কত ভোট পেয়েছে সেটা রেশিও দেখুন না, আইএসএফ এর কিছু নেই। বিজেপি হিন্দু ভোটটাকে একত্রিত করতে পেরেছে, এটা আমি মানছি, যেটা আমাদেরকে সেটা বিভাজনের রাজনীতিটাকে অবশ্যই ওটাকে কাউন্টার করতে হবে এবং আস্তে আস্তে আমাদেরকে কংগ্রেসের হিন্দু লিডার্সদেরকে ওখানে বেশি বেশি তাদেরকে বাড়াতে হবে যাতে করে আমাদের শক্তিশালী হয়। কিন্তু বিষয়টা আমি বলছি আপনাকে একটু আমি কথা বলে দিচ্ছি, আমাদের কংগ্রেসের যে ভোট সংখ্যালঘু যেটা আছে সেটাকে আইএসএফ ধরতে পারেনি। আইএসএফ সিপিএম এর ভ্যাকুমটাকে নিয়েছে, কারণ সিপিএম এর কোনো সংখ্যালঘু সংগঠন বলে কিছু নেই, সংখ্যালঘু ডিপার্টমেন্ট বলে কিছু নেই। তো সিপিএম নিজের সংখ্যালঘু শাখা তৈরি করে আইএসএফ কে ইউজ করবে বলে ইউজ করার চেষ্টা করেছিল, কিন্তু এখন ইউজ করতে পারছে কিনা সেটা আপনারা ভালো করে বিশ্লেষণ করছেন বা করবেন বা দেখছেন বা সিপিএম করবে। কিন্তু কংগ্রেসের সঙ্গে কংগ্রেস আইএসএফ কে জায়গা দেয়নি, সিপিএম দিয়েছে। সিপিএম আইএসএফ কে তৈরিতে সাহায্য করেছে এবং আইএসএফ এর জন্য মানে একটা সংখ্যালঘু শাখা হিসাবে ইউজ করার চেষ্টা করেছে, এইটুকুই ঘটনা, বুঝলেন তো? আচ্ছা, আমি অতীতটা এখন বাদ দিচ্ছি, সময় খুব কমে এসছে, বর্তমানটাও বাদ দিচ্ছি। 26-এর ভবিষ্যৎ, 26-এর ভবিষ্যতে যদি বলি, নওশাদ সিদ্দিকীর সঙ্গে যদি একটা তৃণমূলের আপোষ রফা কিছু একটা তৈরি হয়ে যায়, তারপরেতে এই সংখ্যালঘু ভোটেতে আপনি কি মনে করছেন বামেরাও ব্যর্থ, আপনারাও সেভাবে সংখ্যালঘু ভোটটাকে ধরে রাখতে পারছেন না? এই অবস্থায় 26-এর ভোটে গিয়ে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আজকে সমীকরণের প্রথম সূত্রপাত যেটা তৈরি হলো, সেটাই যদি মমতা ব্যানার্জি একটু উদার হয়ে যান নওশাদ সিদ্দিকীর প্রতি, তাহলে কি 26-এ কি দাঁড়াতে যাচ্ছে? দেখুন 26-এর ভবিষ্যৎ সম্পর্কে আমরা যেটা ভাবছি, আমরা চাই বিজেপি যেন কোনো মতেই পশ্চিমবঙ্গে না আসে। বিজেপিকে আমরা জায়গা সুযোগ করে, সংখ্যালঘুদের ভাবনা আমি বলছি, আমি সংখ্যালঘু কংগ্রেসের সংখ্যালঘু শাখা রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদক হিসেবে আমি যেটা পর্যালোচনা করে দেখছি, সংখ্যালঘু সমাজের বেশিরভাগ মানুষই চায় না যে ভারতীয় জনতা পার্টি আসুক বাংলায়, এবং বাংলায় একটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবার যে একটা সম্প্রীতি, বিশেষ করে হিন্দু মুসলিমের সম্প্রীতি, সেই সম্প্রীতি কখনো বাঙালি মুসলিম বাঙালি হিন্দুদের মধ্যে সম্প্রীতি যেন নষ্ট না হয়, সেটা বাংলার সংখ্যালঘু বাঙালি মুসলমানরা চায় না। এই কারণে তারা ডিসিশন নেবে যেন বিজেপি না আসে, এইভাবেই ডিসিশন নেবে। সেই ডিসিশনে কি বেরিয়ে আসছে, এবং আমি তো বলবো যে বর্তমানে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা মানে হল টাইমার সিপিএম থেকেও বেড়ে গেছে, ঠিক আছে, যেটা বলছে সিপিএম থেকেও বেড়ে গেছে। এবং এই আরএসএস এর বিচারধারার এখানে তৈরি হওয়া বা আরএসএস কে জল, খাদ্য সব যোগান দেওয়ার কাজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন, কারণ ওনাকে সংখ্যালঘু ভোটটাকে ভয় দেখিয়ে, আরএসএস বিজেপির ভয় দেখিয়ে নিতে হবে। কিন্তু ঠিক আছে, যদি আরএসএস বা বিজেপি এখানে আছে, মনুবাদের যে শাসন হবে সেই শাসন বা বাংলার মানুষ চায় না। বিজেপিকে হটাতে গেলে যা যা করার লাগে, করার দরকার, সবকিছু বাংলার সংখ্যালঘু সমাজ করবে। আর আমার মনে হয় বাংলার যারা গণতন্ত্রে বিশ্বাসী বহু সংখ্যক সমাজ, তারাও কিন্তু বিজেপিকে আসতে দেবে না, এই আশায় আমরা করছি। রাজনৈতিক বিশ্লেষকদের কিন্তু ধারণা, লাস্ট প্রশ্ন আমার, রাজনৈতিক বিশ্লেষকদের যে ধারণা সেটা হচ্ছে আগামী দিনে আজকের যে মানে সোমবারের যে আলোচনা হলো সেটা তো সূত্রপাত ধরে যদি আগামী দিনে এগোনো যায়, তাহলে কি আইএসএফ
আরো কয়েকটি আসন তৃণমূলের কাছ থেকে উপহার পাবে, এবং সেটা কি কংগ্রেসের জন্য একটা চাপ হবে না? সে তো রাজনীতিকে হবে। আমরা চাইবো আমাদের যেভাবে টিকে আছে সেভাবে আরো আমরা সারা বাংলাদেশের সংগঠন বাড়ানোর চেষ্টা করছি। আমি এটা বলছি এই কারণে, যেহেতু মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমরা দেখছি যে তৃণমূলের প্রতি তাদের কিন্তু বিশ্বস্ততা থেকে গেছে। কংগ্রেস বা বামকে তারা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গী হিসেবে নয়, তারা তৃণমূলকেই বেশি কিন্তু মনে করছে। তাহলে কি এই মুসলিম সমাজ ভুল করছে? দেখুন, মুসলিম সমাজ বিজেপির বিরুদ্ধেই কাজ করার চেষ্টা করছে, ঠিক আছে? দেখুন, আমি মনে করি তৃণমূল থেকেও বেশি বিজেপি অত্যাচার করবে, বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। মানে তৃণমূল মন্দের ভালো? না, তৃণমূল ভালো এটা আমি বলছি না। তৃণমূল কোথাও না কোথাও রাজনৈতিক ভাবে হিপনোটাইজ করতে পেরেছে। মুসলিম সমাজ যদি একজোট হয়ে কংগ্রেসকে শক্তিশালী করে, জাতীয় কংগ্রেস, যে কংগ্রেস সারা ভারতবর্ষকে টিকিয়ে রেখেছে, এই আপনি একজন সিনিয়র জার্নালিস্ট, আমি বলছি সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন মতামত, সমস্ত কিছুকে যেখানে বাংলাদেশ মানে পাকিস্তান টিকতে পারলো না, ভেঙে গেল, আবার বলুচিস্তান আলাদা হবে, এরকম অবস্থা, সেইখানে ভারতবর্ষ স্বাধীন হয়ে এই ভারতবর্ষ, গোটা ভারতবর্ষটা টিকে এখনো আছে, একে ভাঙা যায়নি, একে রোখা যায়নি। এটা কিন্তু কংগ্রেসের অবদান। বাংলার মুসলমানদেরকে বুঝতে হবে যে যেই তৃণমূল, কংগ্রেসে ভালো ভালো নেতৃত্ব, ভালো ভালো সংখ্যালঘু সমাজের নেতৃত্ব, তারা যেন কংগ্রেসে আসে এবং কংগ্রেসে জয়েন করে এবং কংগ্রেসের রাজনীতিটা করে। সুযোগ চাই, অধিকার দেবে না, অধিকার ছিনিয়ে নিতে হবে। সেইভাবে নিয়ে আসুক, অধিকার নিয়ে আসুক। এবং কোথাও না কোথাও মমতা ব্যানার্জির ফাঁদে, যে ফাঁদটা হচ্ছে বিজেপির বিজেপির ভয় দেখিয়ে ভোট নেওয়া, এটার বিরুদ্ধে হিপনোটাইজ থেকে যেদিন বেরোবে, যেদিন এই মায়া জাল থেকে বেরোবে, সেদিন সংখ্যালঘু সমাজ ঠিক বুঝতে পারবে এই মায়া জাল থেকে বেরোনোর কিভাবে বেরোবে। এটা নিয়ে আমরা পর্যালোচনা, আলোচনা এবং আমরা এটা সংখ্যালঘু সমাজকে বোঝানোর একটা চেষ্টা করছি। এবং বাঙালি মুসলিম সমাজের মধ্যে আপনি আগে যে উল্লেখ করলেন, মুসলিম নেতৃত্বে যারা ছিলেন, গনি খান চৌধুরীর আগে, এবং আমি বলবো শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক অন্যতম, যেটা বেঙ্গল প্যাক চিত্তরঞ্জন দাসের সাথে হয়েছিল, ওটা অন্যতম একটা জিনিস। সেইগুলো মানুষকে জানানো দরকার আছে, বাঙালি মুসলিম নেতৃত্ব সম্পর্কেও জানানো দরকার। কবে জানাবেন আশফাক সাহেব? আমরা দেখুন, আমরা তো ইতিহাস পড়াই না, এটা মমতা ব্যানার্জির শিক্ষামন্ত্রীর এডুকেশন ডিপার্টমেন্টের দায়িত্ব ছিল যে ইতিহাসগুলোকে নিয়ে আসার। আমি নিজে ব্যক্তিগতভাবে আবুল কাসেম ফজলুল হক, শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হককে নিয়ে আমি অনেক চেষ্টা করেছি, অনেক বই, বেগম রোকেয়াকে নিয়ে বই বের করার ব্যবস্থা করেছি, বই বের করেছি, যাতে করেছি যেন মানুষ চিনে, এবং তাদের জন্মদিন পালন করেছি। এবার কংগ্রেসের ব্যানার এর নিচে আমরা এটা বাঙালি মুসলিম যারা কি বলবো মুসলিম বুদ্ধিজীবী ছিলেন, মুসলিম নেতৃত্ব ছিলেন, তাদেরকে আমরা নিয়ে কাজ করার চেষ্টা করব, এবং এই কাজটা আশা করি ফলপ্রসূ হবে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এবং আপনার বক্তব্যের মধ্যে থেকে একটু বুঝতে পারলাম যে মুসলিম সমাজকে একটা হিপনোটাইজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে নতুন করে হিপনোটাইজ হতে যাচ্ছেন কি নওশাদ সিদ্দিকী? হতেই পারে। এটাই জানা ছিল। সুতরাং আগামী দিনে আপনাদের এই এত সম্মোহিত মানুষকে চেতনায় ফিরিয়ে আনা, এটা বিরাট একটা গুরুদায়িত্ব পড়ে যাচ্ছে আপনাদের জন্য 26-এ, তাই না? একদম 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 একদম। তাহলে আজকে এখানে শেষ করছি, আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনার কিছু দ্বারস্থ হব। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। নমস্কার। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।